আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে এই সপ্তাহের জন্য অর্থাৎ 14ই আগস্ট পর্যন্ত ব্যাংক লেনদেনের ক্ষেত্রে যেই সীমা আরোপ করা হয়েছে সেটা হলো নগদ উত্তোলনের ক্ষেত্রে সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত তোলা যাবে, এর বেশি তোলা যাবে না কোনোভাবেই। এখন এই সিদ্ধান্তের ব্যাপারে অনেকেই অনেক রকম মতামত জানিয়েছেন। সেই মতামতগুলো নিয়ে আমরা কথা বলবো যে আপনারা বেতন কিভাবে দিবেন, বা যাদের প্রয়োজন বেশি আছে তারা কিভাবে টাকা তুলবেন, বা কিভাবে আপনাদের প্রয়োজনগুলো মিট আপ করবেন, সেই ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলবো। তার আগে একটু বলে দেই যে আপনাদেরকে যে কোনো প্রশ্ন তোলার আগে এতটুকু ভাবতে হবে যে এই মুহূর্তে কিন্তু যেই নতুন সরকার দায়িত্ব নিয়েছে সেই সরকার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সময়কাল পার করছে। কারণ মাত্রই একটা স্বৈরাচারী সরকারের পতন হয়েছে এবং সেই সরকারের মধ্যে সরকারের বাহিরে বা সরকারি চাকরিজীবীদের মধ্যেও অনেক দুর্নীতিবাজ ছিলেন, যারা ইতিমধ্যেই 2-1 করে ধরা পড়েছেন। আবার অনেকেই তাদের সম্পদ নিয়ে দেশের বাইরে চলে গিয়েছেন, বা অনেকেই যাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন, জাস্ট ফাঁকা পেলেই ঢুকে যাবে। তো এই মুহূর্তে যেন দেশের সম্পদ বা দেশের টাকা যেন কেউ দেশের বাহিরে না নিয়ে যেতে পারে, সেজন্যই কিন্তু গভর্নমেন্ট এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়েছে। যেন এমন একটা লিমিট বেঁধে দিয়েছে যেন আপনাদের ডেইলি যেই নিডসটা সেটা যেন ফিল আপ হয়, আবার যেন কোনো দুর্নীতিবাজও খুব বেশি পরিমাণে টাকা উত্তোলন করে সেটাকে কোনো সন্ত্রাসী কার্যক্রম বা মানি লন্ডারিংয়ের মতো অপরাধে জড়িত না হতে পারে। জাস্ট সেই দিকটা বিবেচনা করেই কিন্তু সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ আপনি জনগণ হিসেবে বা আপনি সাধারণ জনতা হিসেবে সরকার যদি এই অর্থগুলো পাচার রোধ করতে পারে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য এটা বেটার। কারণ নতুন সরকার মাত্রই দায়িত্ব নিয়েছে, তারা এখনও দেখেনি যে দেশের কী পরিমাণ ঋণ রয়েছে বা কী পরিমাণ ঘাটতি রয়েছে, যেই ঘাটতিগুলো মেটানোর জন্য কিন্তু প্রচুর অর্থের প্রয়োজন। আর এই সময়ে যদি এইসব দুর্নীতিবাজদের অর্থগুলো আটকিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু সাধারণ জনগণের উপরে চাপটা কমবে। এখন এই চাপটা কিভাবে কমবে অনেকেই প্রশ্ন করতে পারেন। এই চাপটা আপনাদের উপরে আসবে ট্যাক্স বার্ডেন হিসেবে বা বিভিন্ন ধরনের করের আকৃতিতে। সেই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য জীবনটা দুর্বিষহ হয়ে যাবে যদি গভর্নমেন্ট এইগুলোকে রোধ সঠিকভাবে না করতে পারে। আর এইগুলো সঠিকভাবে রোধ করার জন্যই কিন্তু এই নতুন সরকার এই ধরনের সিদ্ধান্তগুলো নিয়েছে। আপনারা কিন্তু এখানে অনেক প্রশ্ন দিয়েছেন আমাকে, এইখানে অনেক প্রশ্ন দিয়েছেন বা অনেক কোয়ারি দিয়েছেন, বা অনেকে বলেছেন যে এরকম যদি ব্যাংক টাকা না দেয় তাহলে আমরা টাকা রাখবো না। এখন আপনি টাকা রাখবেন না, আপনাকে চিন্তা করতে হবে যে এই যে ডিসিশন, এই ডিসিশনটা কিন্তু আপনার স্বার্থেই। আপনারা দেখেছেন যে ইসলামী ব্যাংকে কিন্তু আজকেও গোলাগুলির ঘটনা ঘটেছে এই দুর্নীতিবাজদের সাথে। বর্তমানে যারা সঠিক পথে আছেন বা ব্যাংকটাকে ভালো করার চেষ্টা করছেন তাদের সাথে, দ্যাট মিন্স তারা কিন্তু চেক দিয়েই যাচ্ছে। তাদের এই যে বেনামি যেই ঋণগুলো ছিল এস আলম গ্রুপের, তারা কিন্তু সেই টাকাগুলো উত্তোলন করে নেওয়ার জন্য বা পাচার করার জন্য কিন্তু এখন পর্যন্ত তারা চেক দিয়ে যাচ্ছে। এরকম একটা ব্যাংকের উদাহরণ। আর আইএফআইসি ব্যাংক নিয়ে অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন আমার ভিডিওটাতে, তাদের জন্যও বলি আইএফআইসিতে দেখবেন যে আমি যার কথা বলেছি তিনি চেয়ারম্যান এবং তার ছেলে ভাইস চেয়ারম্যান, এবং সেখানে কিন্তু ডিরেক্টরের সংখ্যা খুবই কম। সো পার্সেন্টেজ হিসেবে আপনারা একটু ক্যালকুলেশন করে দেখবেন যে তাদের দুজনের পার্সেন্টেজ কতটুকু, এবং সেই বোর্ড অফ ডিরেক্টরসের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান যদি বাবা এবং ছেলে হয় তাহলে সেই ক্ষেত্রে সেই ব্যাংকের পজিশনটা কোন পর্যায়ে যেতে পারে, বা ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে অন্যান্য ডিরেক্টরের কতটুকু ক্ষমতা থাকতে পারে। এই ব্যাপারটা আপনারা একটু চিন্তা করে আমাকে এই ভিডিওর কমেন্টসে জানাবেন। আর যারা বলছেন যে আপনারা বেতন দিবেন কিভাবে, বা আপনাদের ডেইলি নিডসটা ফিল আপ করবেন কীভাবে, বা আপনারা বিজনেস করবেন, যে বিজনেসের ক্ষেত্রে আপনি মাল কিনবেন কিভাবে আপনি যদি ব্যাংক থেকে টাকা না তুলতে পারেন। এখন দেখুন এই ক্ষেত্রে কিন্তু বলাই আছে, আমি আজকের ভিডিওটাতেও বলেছি, সকালে যে ভিডিওটা দিয়েছি সেখানে বলেছি যে আপনারা আরটিজিএস, বিএফটিএন, এনপিএসবি, বাংলাদেশ ব্যাংকের যেই সার্ভিসগুলো আছে অনলাইন, এবং এর মাধ্যমে আপনারা তাৎক্ষণিক টাকা কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে এখানে আপনি অ্যাপস ইউজ করে, এই মোবাইলেই অ্যাপস ইউজ করে আপনি কিন্তু
আপনার যেই পাওনাদার বা আপনার যেই সেলার তাকে কিন্তু আপনি এখানে বসেই অ্যাপসের মাধ্যমে আপনি টাকাটা তাকে পে করে দিতে পারছেন। এর জন্য আপনাকে ব্যাংকেও যেতে হচ্ছে না। সেই ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো নিষেধ আরোপ করা হয় নাই। কেন আরোপ করা হয় নাই? আপনি যতই ট্রান্সফার করেন না কেন, এক ব্যাংক থেকে আপনি আরেক ব্যাংকে দেন, 10 কোটি টাকা দেন, কোনো সমস্যা নাই। কেন সমস্যা নাই? কারণ সেটা বাংলাদেশের মধ্যে আছে। বাংলাদেশের মধ্যে হয় আপনি স্ট্যান্ডার্ড ব্যাংক থেকে, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে আপনি দিয়েছেন সিটি ব্যাংকে, কিন্তু সেটা তো বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের বাইরে যাচ্ছে না। আপনি 10 কোটি টাকা ট্রান্সফার করেন, সেই ক্ষেত্রে আপনাকে কেউ বাধা দিবে না বা কেউ নিষেধ করবে না। কিন্তু নগদ টাকা আপনি যখন উঠাবেন তখন কিন্তু সেই টাকাটা আপনি ব্রিফকেসে ঢুকাই নিতে পারবেন বা আপনার লাগেজে ঢুকাই নিতে পারবেন, সেটা নিয়ে কিন্তু আপনি চম্পট দিতে পারবেন। ঠিক আছে? যে কারণে এই বিষয়গুলো সরকার মাথায় নিয়েছে এবং বর্তমান যে সরকার ক্ষমতা নিয়েছে তারা কিন্তু খুবই চেষ্টা করছে যে জনগণের জন্য কাজ করার। এর আগে আপনারা দেখেছেন যে যেই সরকারই আসুক, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক বা জাতীয় পার্টি হোক, যারাই আসুক তারা কিন্তু প্রচুর পরিমাণে দুর্নীতিতে জড়িয়ে গিয়েছিলেন। এবং বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে এই যে পতন হলো যেই সরকারের, সেই সরকারের মধ্যে তাদের যেই আমলারা বা তাদের নির্দিষ্ট যেই মন্ত্রীরা আছেন তারা কিন্তু প্রচুর পরিমাণে দুর্নীতি করেছেন এবং প্রচুর পরিমাণে টাকা দেশের বাইরে পাচার করেছেন এবং আরও পাচার করার জন্য তারা কিন্তু প্রক্রিয়াধীন রেখেছেন। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আসলে এই পরিস্থিতিটা আরও কতদিন চলবে বা আমরা আরও কতদিন এটা সাফার করব। এখন দেখুন, এই ব্যাপারটাতে যদি আপনাদের ক্লিয়ার করতে হয় তাহলে এতটুকু আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে যে এই গভর্নমেন্টটা জাস্ট একটু স্টেবল হতে, আপনারা জানেন যে এখন পর্যন্ত কিন্তু সরকার কোনো কিছুই ওইভাবে গুছিয়ে নিতে পারেনি। এখনও পুলিশ প্রশাসন তারা তাদের কাজে যোগদান করেনি বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তাদের প্রতিষ্ঠান প্রধান পদত্যাগ করছেন বা বিভিন্ন রকম একটা অস্বস্তির মধ্য দিয়ে সরকার যাচ্ছে। যে কারণে এই যে ট্রানজিশন একটা পিরিয়ড, এই পিরিয়ডটাতে দেশটাকে আঁকড়ে ধরে রাখাটা কিন্তু খুবই ডিফিকাল্ট। আপনি আপনার জায়গা থেকে চিন্তা করছেন, কিন্তু আপনি যখন পুরো দেশের সেন্ট্রালি চিন্তাটা করবেন তখন কিন্তু আপনি এই জিনিসটা বুঝতে পারবেন এবং আপনার ধারণাটা যে ভুল সেটা আপনি বুঝে ফেলবেন। এখন কথা হচ্ছে যে ব্যাংকে কিন্তু টাকা আছে, ব্যাংকে প্রচুর টাকা আছে, কিন্তু ব্যাংক আপনাকে দিচ্ছে না জাস্ট নিরাপত্তার স্বার্থে। এখন আপনার এলাকার যেই শাখাটা রয়েছে সেই শাখা থেকে যদি আপনাকে একটা হিউজ অ্যামাউন্টের টাকা দিয়ে দেয় তাহলে কি হবে, শাখাটা টাকা শূন্য হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে কি হয়, তখন হেড অফিস থেকে আবার টাকাগুলো সরবরাহ করা হয়, কারণ এলাকার যেই ব্যাংকগুলো থাকে মফস্বলের, সেই ব্যাংকগুলোতে কিন্তু বেশি টাকা রাখা হয় না, টাকাগুলো কিন্তু দিন শেষে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু এখন যেহেতু নিরাপত্তাজনিত একটা সমস্যা তৈরি হয়েছে, যে কারণে প্রধান কার্যালয় থেকে এই ছোট ছোট শাখাগুলোতে কিন্তু কোনো টাকা সরবরাহ করা হচ্ছে না। যে কারণে আপনারা কিন্তু যদি চাপ দেন গভর্নমেন্টকে বা এটার ব্যাপারে, তাহলে কিন্তু সেটা আপনাদের জন্য ভুল হবে। এটা আপনাদের নিরাপত্তার স্বার্থে, আপনার দেশের স্বার্থে, আপনার নিজের ভবিষ্যতের স্বার্থে কিন্তু এই সিদ্ধান্তটা গভর্নমেন্ট নিয়েছে। এটা আপনাকে বুঝতে হবে। এটা শুধু আমার নিজের ব্যক্তি চিন্তা করলে হবে না। দেখেছেন যে দেশের জন্য কত ছাত্র রক্ত দিয়েছে, বুক পেতে দিয়েছে, গুলি খেয়েছে, বাট দেশের স্বার্থটাকে কিন্তু আগে দেখেছে। সো আপনারা যারা এই ধরনের চিন্তা করছেন যে ব্যাংক হয়তো আপনাদেরকে টাকা দিবে না বা এই সরকার হয়তো টাকা দিতে পারবে না, এটা কিন্তু ভুল। কারণ এই ব্যাংকের টাকাগুলো কিন্তু সরকারের কাছে নেই, ব্যাংকের কাছেই আছে, ব্যাংকগুলোর কাছেই আছে। এখন দু একটা ব্যাংক যেগুলো খারাপ অবস্থানে আছে তাদের পূর্ববর্তী পরিচালকদের কারণে বা তারা বিভিন্নভাবে টাকাগুলো পাচার করেছে, সেগুলো আলাদা কথা, সেগুলো আমি আস্তে আস্তে দিব। এরপরে আপনাদের জন্য আরেকটা নতুন একটা ব্যাংকের তথ্য আমি দিব, সেটা নিয়ে আমি অনেক ওয়ার্কআউট করেছি এবং সেটা সাজিয়েছি। আশা করা যায় যে এই ভিডিওটা আপনারা আগামীকালকে পাবেন এবং সেখানে সেই ভিডিওটা পাওয়ার পরে কিন্তু আপনারা অনেকটা মর্মাহত হতে পারেন যে এখানে আমরা এত টাকা রাখছি, এত টাকা বিশ্বাস করে রাখছি, তাহলে এটার এই পরিণতি। আর কথা না বাড়াই, আপনারা ধৈর্য ধারণ করুন, একটু ধৈর্য ধারণ করুন, আশা করা যায় যে সব কিছু ঠিক হয়ে যাবে। আর যারা স্যালারি দিতে চাচ্ছেন, স্যালারি দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনে আপনারা প্রতিদিন তুলেন, প্রতিদিন 2 লাখ করে তুলেন এবং তুলে তুলে আস্তে আস্তে বেতন দিতে থাকেন এবং প্রত্যেককেই কিছু কিছু করে দেন। আর এখন যেহেতু মাসের মাঝামাঝি সময়, এই মাঝামাঝি সময়ে আসলে খুব বেশি প্রতিষ্ঠানে বেতন হয় না, বেতন হয় মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে, আর বেতন হয় 21 থেকে 30 তারিখের মধ্যে ইন জেনারেল। আর এই 11 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত যে বেতন হয়, এটা এই প্রতিষ্ঠানের সংখ্যা খুবই কম।
আর ব্যক্তিগত প্রয়োজনগুলো আপনারা একটু ধীরে ধীরে মিটিয়ে ফেলেন। আশা করছি এখান থেকে আপনারা একটা পূর্ণাঙ্গ গাইডলাইন পেলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।